সে এক ভয়ঙ্কর রাত। আমার জীবনে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। আজও সে ঘটনার কথা মনে পড়লে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। তখন আমি ওই বর্ধমানের ভেতরে একটা অজ পাড়াগাঁয়ের পোস্ট অফিসের পোস্টমাস্টার। অফিসের কাজের জন্য মাসে একদিন আমাকে সদরে যেতে হতো। ওই অজ পাড়াগাঁ থেকে সদরে যাওয়ার একমাত্র উপায় ছিল ট্রেন। সাধারণত আমি সকালে ট্রেনে গিয়ে সন্ধ্যার ট্রেনে ফিরে আসতাম, কিন্তু সেদিন আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তাই দৌড়তে দৌড়তে আমি শেষ ট্রেন ধরলাম। তোমার একা একা যেতে ভালো লাগছিল? আরে তা কি কখনো লাগে? কিন্তু কি করব, বাড়ি তো ফিরতে হবে। প্রচন্ড গতিতে ট্রেন চলছে, আর তার উপরে প্রচন্ড শীত। আমরা সবাই চাদর মুড়ি দিয়ে চুপ করে বসে আছি। ও জেঠু, তোমার ভয় করছিল না? ভয় করছিল না? আরে বাবা, জেঠু তো তখন অনেক বড়, চাকরি করে। না রে পল্টু, বড়দেরও ভয় করে। আমার তো মনে হয় ছোটদের থেকে বড়রা অনেক বেশি ভীতু। ঠিক বলেছো বরুণ জেঠু, ওর কথা ছাড়ো তো, তুমি বলো তারপর কি হলো? তারপর এক এক করে স্টেশন পেরোতে লাগলো, আর একজন দুজন করে লোক কমতে থাকলো। একে শীতকাল, তার উপর শেষ ট্রেন। তাই আমার কম্পার্টমেন্টে ওই 10 মতো প্যাসেঞ্জার ছিল। আমার পোস্ট অফিস থেকে ঘন্টাখানেক দূরত্বে প্রায় সকলেই নেমে গেল। পুরো কম্পার্টমেন্টে আমি একেবারে একা। ভয় যে একেবারে করছিল না তা নয়, কিন্তু নিজেকে বোঝালাম ভয় করে কি লাভ, যেভাবেই হোক আমাকে তো বাড়ি ফিরতে হবে। কম্পার্টমেন্টের এক কোণে গুটিসুটি মেরে পড়ে আছি। সারাদিনের পরিশ্রমে চোখটা একটু লেগেও গিয়েছিল। হঠাৎ ট্রেনটা একটা জোরে ব্রেক করতেই চমকে উঠলাম। চেয়ে দেখলাম ট্রেন থামেনি, কিন্তু একটা বড় ঝাঁকুনি হলো। রুমাল দিয়ে চশমাটা মুছে চোখে পড়তেই অবাক হয়ে গেলাম। আমার জানলার উল্টো দিকে সিটে বসে আছে একজন লোক কম্বল মুড়ি দিয়ে। এবার কিন্তু আমি বেশ ভয় পেয়ে গেলাম। এতক্ষণ সেই কম্পার্টমেন্টে আমি ছাড়া তো আর কেউ ছিল না, আর ট্রেনও কোথাও থামেনি। তাহলে আমার সামনে বসে থাকা মানুষটা এলো কোত্থেকে? খুব সন্তর্পণে লোকটাকে দেখার চেষ্টা করতে লাগলাম। আমার এই দেখার চেষ্টাটা উনি বোধহয় খেয়াল করেছিলেন। হঠাৎ, খুব অবাক হচ্ছেন? না মানে অবাক হব কেন? কিসের অবাক? এই যে আমি হঠাৎ উদয় হলাম, এটা তো অবাক হওয়ার মতোই।
তাই না? হ্যাঁ মানে না, আরে বাবা, সকলেই অবাক হয়। আপনি যদি অবাক না হন তাহলে সেটাই আমাকে অবাক করবে। না না মশাই, শেষ ট্রেন জনমনীষী নেই, একটু কথা বলার লোক পেলে তো বেঁচে যাই। আচ্ছা, আপনি কি ডেলি প্যাসেঞ্জার? এই শেষ ট্রেনেই ফেরেন? বলতে পারেন, আসলে আমার আসা যাওয়ার কোনো নিয়ম নেই। ও, ওই আমার মতো কোনো নির্দিষ্ট দিন নেই। তা আপনি যাবেন কোথায়? শেষ স্টেশন। শেষ? বাহ বাহ, খুব ভালো। এই পথটুকু অন্তত তবু একটা কথা বলার সঙ্গী পেলাম। আচ্ছা, ট্রেনটা তখন অত জোরে ঝাঁকুনি দিল কেন বলুন তো? আসলে আমার চোখটা একটু লেগে গিয়েছিল তো। আপনি তো ছিলেন, কি ব্যাপার বলুন তো? শুনবেন কি ব্যাপার? হ্যাঁ বলুন না। অত জোরে ট্রেনটা ঝাঁকুনি দিল অথচ দাঁড়ালো না, এরকম তো হয় না। হয় হয়, অনেক কিছুই হয়। আমরা আর কটা ঘটনার খবর রাখতে পারি বলুন তো? আজ থেকে প্রায় বছর 10 আগে এই লাইনের শেষ ট্রেনের একটা কামরায় আগুন লেগে যায়। শেষ ট্রেনে কেউ লুকিয়ে গ্যাস সিলিন্ডার নিয়ে যাচ্ছিল। কম্পার্টমেন্টের 20 প্যাসেঞ্জার প্রত্যেকেই পুড়ে মারা যায়। ইস, কিন্তু ওই ঝাঁকুনিটা? ওটা চেন টানার ঝাঁকুনি, কিন্তু ড্রাইভার ট্রেন থামাননি, কারণ তিনি ভেবেছিলেন ট্রেনে ডাকাত পড়েছে। ইস, সে কি, কি ভয়ঙ্কর! আরে দাঁড়ান দাঁড়ান, ভয়ঙ্করের আর কি দেখলেন মশাই? আজকের এতদিন পরে সব মিলে গেছে জানেন। সব সব মিলে গেছে মানে? মানে এতদিন পরে আজ সেই মাঘী পূর্ণিমার রাত, আর এটাই সেই কম্পার্টমেন্ট, সামনের দিকে লেডিসের পরে। মানে মানে এটাই এটাই সেই কম্পার্টমেন্ট? এখানেই? হ্যাঁ হ্যাঁ, এখানেই তিলে তিলে পুড়ে মরেছে 20টা তাজা প্রাণ। 2-4 জন ট্রেন থেকে লাফ মেরেও রেহাই পায়নি জানেন, এই লাইট পোস্টে লেগে। আপনি আপনি প্লিজ চুপ করুন, আমি আর শুনতে পারছি না। জানি জানি আপনারা এসব সহ্য করতে পারবেন না, কিন্তু সেদিন ওই ড্রাইভার যদি ট্রেনটা থামাতো তাহলে এতগুলো প্রাণ চলে যেত না। ঠিক ঠিক, আপনি ঠিকই বলেছেন। উনি যদি একটু সিরিয়াস হতেন তাহলে। এই সামনে লোকালয়ের মুখে ড্রাইভার ট্রেনটাকে দাঁড় করায় ঠিকই, কিন্তু ততক্ষণে সব শেষ। যাকগে, আমার নামার সময় হলো, এবার আমাকে নেমে যেতে হবে। কিন্তু আপনি যে বললেন একেবারে শেষে নামবেন। শেষেই নামবো, শেষ, একদম শেষ। ঠিক যেভাবে এইখানে এই সিটটাতেই আমিও শেষ হয়ে গিয়েছিলাম, তিলে তিলে পুড়ে, তীব্র যন্ত্রণা পেতে পেতে। মানে আপনি কে? বলুন বলুন, আপনি কে? আমি সেই হতভাগ্যদের একজন, যে সেদিন এইখানে ছটফট করতে করতে শেষ হয়ে গিয়েছিল। দেখুন। সেদিন আর আমি কিচ্ছু জানি না। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি স্টেশন মাস্টারের ঘরে শুয়ে আছি। আমাকে তিনি পাখার বাতাস করছেন। আমার জ্ঞান ফিরেছে দেখে আমাকে বললেন, মাস্টার মশাই, আর কখনো শেষ ট্রেনে ফিরবেন না। কিরে লালটু বল্টু আকাশ, আজ তোদের স্কুল কেমন হলো? জানো তো বরুণ জেঠু, আজ আমাদের ইংরেজি স্যার ভিনটেজ কার নিয়ে কথা বলছিলেন। বলছিলেন আমাদের শহরেও নাকি এবার ভিনটেজ কারের প্রদর্শনী হবে।
তাই নাকি? তা কবে হবে? প্রদর্শনীর তারিখ এখনো ফাইনাল হয়নি, হলেই স্যার আমাদের জানাবেন। ভিনটেজ কার ব্যাপারটা কি গো? কিছুই না, আসলে পুরনো শৌখিন গাড়ি যেগুলো মূলত ওই 1919 থেকে 1930 সালের মধ্যে তৈরি হয়েছে তাদেরকে ভিনটেজ কার বলা হয়। দেখেছো জেঠু, দেখেছো কি মারাত্মক ভাবে গাড়িটা চালিয়ে চলে গেল? যদি কারো বিপদ হতো একবার বলো। তোর এই বিপদের কথা শুনে আমার একটা কথা মনে পড়ে গেল রে আকাশ। কি কথা বলুন জেঠু? সে এক ভয়ঙ্কর ঘটনার কথা, যার সাথে জড়িয়ে আছে আমারই কেনা একটা পুরনো গাড়ি। পুরনো গাড়ি? তার সাথে জড়িয়ে আছে ভয়ঙ্কর ঘটনা? কি সেই ঘটনা? বলো না বরুণ জেঠু, প্লিজ বলো না। ওরে বলবো, সব বলবো, কিন্তু এখন নয়। আজ সন্ধেবেলা ক্লাবে আয়, তারপর আমার গল্প বলার আসরে তোদের সেই ভয়ঙ্কর ঘটনার কথা বলবো। সত্যি বলবে তো? হ্যাঁ রে বাবা, বলবো। এবার সেই ভয়ঙ্কর ঘটনাটা একবার বলো বরুণ জেঠু। সেবার আমি পোস্ট অফিস থেকে কয়েকদিন ছুটি নিয়ে সাগরদ্বীপ বলে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। সাগরদ্বীপ? হ্যাঁ রে, সমুদ্রের পাড়ে ছোট্ট একটা শহর সাগরদ্বীপ। অত সুন্দর সমুদ্র সৈকত আমি খুব কমই দেখেছি। চাঁদের আলোয় সমুদ্রের ঢেউগুলো যেন ভেসে আসছে কোন সে অজানা দেশ থেকে গর্জন করতে করতে। তা যাক সে কথা, এবার আসল কথায় ফেরা যাক। ওই সাগরদ্বীপে থাকবার সময় আমার মনে গাড়ি কিনবার একটা তীব্র ইচ্ছা তৈরি হয়, কিন্তু আমি তখন বুঝতে পারিনি আমার এই ইচ্ছাই আমাকে এক ভয়ঙ্কর বিপদের মাঝে দাঁড় করাবে। গাড়ি কেনার সঙ্গে বিপদের কি সম্পর্ক বরুণ জেঠু? আমি একটু অনুমান করতে পারছি জেঠু কি বিপদের কথা বলতে চাইছে। বল দেখি। অ্যাক্সিডেন্ট। ওই গাড়ি কিনে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল তোমার, তাই তো? না, সে তো হয়েই থাকে, কিন্তু আমার সঙ্গে যা হয়েছিল সেরকম ঘটনা অন্য কারো সাথে হয়েছে কিনা আমি জানি না। কি হয়েছিল বরুণ জেঠু? আমি তখন একটা গাড়ি কিনবো বলে খোঁজ খবর চালাচ্ছি, হঠাৎ সস্তায় একটা পুরনো গাড়ির খোঁজ পেলাম। কার কাছ থেকে খোঁজটা পেলে? ওখানকারই এক গাড়ি ব্যবসায়ী মৃদুল বাবুর কাছ থেকে। এত কম দামে এত ভালো কন্ডিশনের গাড়ি আপনি কোথাও পাবেন না বরুণ বাবু। তাই এই নিয়ে আর বেশি চিন্তা ভাবনা না করে গাড়িটা নিয়ে নেন। মনে রাখবেন, এটা কিন্তু কোনো সাধারণ গাড়ি নয়, একেবারে যাকে বলে খাঁটি বিদেশি গাড়ি, জার্মান মেড। এটা জার্মান কার? হ্যাঁ, এই নিন গাড়ির চাবি। গাড়ির চাবিটা হাতে পেয়েই ভাবলাম ওই গাড়িতে করেই একদিন গোটা সাগরদ্বীপটা ঘুরে দেখব, কিন্তু আমার গাড়ি চালানোর হাত তো অত ভালো নয়, আর তাছাড়া গাড়ি চালানোর অভিজ্ঞতাও খুব কম। তাই একজন ভালো ড্রাইভারের খোঁজ করছিলাম। তারপর একদিন হঠাৎ সকালবেলা আমার হোটেলের ঘরের কলিং বেলটা বেজে উঠল। আসছি। আপনাকে তো ঠিক। আমি শ্যামলাল, বরুণ বাবু। হ্যাঁ বলুন, কি ব্যাপার? মৃদুল বাবু বললেন আপনি নাকি একজন ভালো ড্রাইভার খুঁজছেন। ও হ্যাঁ, আসুন ভেতরে আসুন। বেশ কিছুদিন ধরেই আমি একজন ভালো ড্রাইভার খুঁজছি। যাক, মৃদুল বাবু যখন পাঠিয়েছেন তখন আর চিন্তার কিছু নেই। শ্যামলাল বাবু, আপনি আজ বিকেলেই চলে আসুন, তারপর গাড়ি করে পুরো সাগরদ্বীপটা ঘুরবো। আশা করি আপনি এখানকার সব জায়গায় চেনেন। আরে আমার জন্ম কর্ম সব এই সাগরদ্বীপেই, বুঝলেন বরুণ বাবু। ব্যাস, তাহলে তো আর কোনো কথাই নেই। সত্যি মৃদুল বাবু আমার জন্য একেবারে ঠিক লোককেই পাঠিয়েছেন। তাহলে আমি এখন উঠি বরুণ বাবু? না, এক্ষুনি উঠবেন কেন? একটু গরম গরম চা খেয়ে যান। না, তার আর প্রয়োজন নেই। সত্যি বলতে কি, এই সকালবেলা চা খাওয়ার অভ্যেসও আমার একেবারেই নেই। কিছু মনে করবেন না। হ্যাঁ, তারপর তুমি বিকেলে গাড়ি করে পুরো সাগরদ্বীপটা ঘুরে দেখলে বরুণ জেঠু? মানুষের সব ইচ্ছা কি পূরণ হয় আকাশ? নাকি মানুষ যা ভাবে তাই সব সময় হয় না তো। আমার বেলা তো হয়নি, কিন্তু যেটা হয়েছে সেটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। কেন, শ্যামলবাবু বিকেলে আসেননি? এসেছে, আর গাড়ি চালিয়ে আমাকে সাগরদ্বীপের বেশ কিছু সুন্দর জায়গা ঘুরিয়েও দেখিয়েছে, কিন্তু আমি তখনও বুঝতে পারিনি যে লোকটা ড্রাইভার পরিচয় দিয়ে আমার কাছে এসেছে, গাড়ি চালিয়ে আমাকে ঘোরাচ্ছে,
সে আসলে ড্রাইভার নয়, অন্য কেউ। মানে শ্যামলাল বাবু ড্রাইভার নয়, তাহলে কে? ওরে আগে সবটা শোন, তারপরে নিজেরাই এই প্রশ্নের উত্তর পেয়ে যাবি। ঠিক আছে, তুমি বলো না জেঠু, আমরা মন দিয়েই শুনছি। হ্যাঁ বলছি শোন, গাড়িতে করে ঘুরতে ঘুরতে তখন বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে, আকাশেও তারা ফুটেছে, চাঁদের আলোয় আরো রহস্যময় হয়ে উঠেছে সমুদ্র সৈকত। সমুদ্রের পাড় ধরে হু হু করে আমার জার্মান কার চালাচ্ছে শ্যামলাল, আর আমি গাড়ির জানলায় মুখ রেখে উপভোগ করছি সমুদ্রের রহস্যময় অপার সৌন্দর্য। সন্ধ্যের সমুদ্রের হাওয়া কেমন লাগছে বরুণ বাবু? দারুণ দারুণ। আজকের দিনটা আমি জীবনে কখনো ভুলবো না শ্যামলাল বাবু, জীবনে সত্যি কোনোদিন ভুলবো না। সত্যি ভুলবেন না বরুণ বাবু, সত্যি ভুলবেন না। কি হলো, হঠাৎ এমন ভাবে কথাটা বললেন কেন আপনি? কেমন ভাবে বললাম? না, কেমন যেন কানে খুব অদ্ভুত শোনালো। অদ্ভুতের কি আছে বরুণ বাবু, আমার গলাটাই তো এরকম। এ কি, হঠাৎ গাড়ির স্পিড এত বাড়িয়ে দিলেন কেন? স্পিডেই তো মজা বরুণ বাবু, স্পিডেই তো মজা। এ কি, কে 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 আপনি? কে? আমি শ্যামলাল বরুণ বাবু, আমি শ্যামলাল, কিন্তু আমি ড্রাইভার নই। যে গাড়িতে আপনি বসে আছেন সেটা আসলে আমার সব থেকে প্রিয় জার্মান কার। কি, এটা আপনার গাড়ি? হ্যাঁ হ্যাঁ, এ আমার গাড়ি, এ গাড়ি আমার। এ কি, এ আপনি গাড়িটা কোন দিকে নিয়ে যাচ্ছেন? যেদিকে নিয়ে গেলে আর কেউ ফেরে না বরুণ বাবু, কেউ আর ফেরে না, যেভাবে আমিও আর ফিরিনি। জানেন, সেদিন আমিও আপনার মতোই এই সমুদ্রের পাড়ে গাড়ি করে ঘুরছিলাম, মনে কত আনন্দ ছিল আমার, কিন্তু জানতাম না যে গাড়িতে চড়ে এত আনন্দ করছি সেই গাড়িতেই লুকিয়ে আছে আমার মৃত্যুর কারণ। এসব এসব কি বলছেন আপনি? এসব কি বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা বলছি সত্যি বলছি। সেই সত্যিটা এবার আপনিও বুঝতে পারবেন। গাড়ি থামান শ্যামলাল বাবু, গাড়ি থামান প্লিজ, বলছি গাড়ি থামান। এ গাড়ি যে আর থামবে না বরুণ বাবু, এ গাড়ি আর থামবে না। না, যেভাবেই হোক আমাকে এই গাড়ি থেকে বেরোতেই হবে। পরের দিন যখন জ্ঞান ফিরল, দেখলাম আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। তারপর ওই হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে ওই গাড়ির কথা আমি সংবাদপত্রে লিখি। আমার লেখা পড়ে পুলিশ তদন্ত শুরু করে, গাড়িটাও সমুদ্রের তলা থেকে উদ্ধার করে। তদন্তের শেষে জানা যায় শ্যামলাল বাবুকে মেরে ফেলবার জন্য ওই গাড়ির ব্রেকের তার কেটে দিয়েছিল শ্যামলাল বাবুরই ভাই রতনলাল, আর তাই সেই গাড়িতেই অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় শ্যামলাল বাবুর। তাই ওনার অতৃপ্ত আত্মা চেয়েছিল আমাকেও শেষ করে দিতে, কিন্তু পারেনি। সত্যি তোমার সাহসের প্রশংসা করতে হয় বলুন জেঠু, মৃত্যুকে অত কাছ থেকে দেখেও তুমি সেদিন সাহস হারাওনি। মনে রাখবি, সাহস আর বুদ্ধি মানুষকে অনেক বিপদ থেকে রক্ষা করতে পারে, যেভাবে সেদিন আমাকে রক্ষা করেছিল। কি তাই না?
আমাদের বাঁচান, বাঁচান, সত্যপ্রকাশ বাবু, আমাদের বাঁচান। আরে ব্যাপার কি? দেখে তো মনে হচ্ছে আপনারা কোনো জিনিসে খুব ভয় পেয়ে আমার কাছে এসেছেন। আপনি ঠিকই বলেছেন সত্যপ্রকাশ বাবু, আমরা সবাই কাল রাতে দেখেছি এক জোড়া নাগরা জুতো আমাদের কলোনিতে হাঁটতে হাঁটতে ঘুরে বেড়াচ্ছে। এর আগেও আমি এই নাগরা জুতো চলবার গল্পটা আমি অনেকবার অনেকের কাছে শুনেছি, কিন্তু তখন অতটা পাত্তা দিইনি। কিন্তু আপনারা এসে যখন একই কথা বলছেন, তার মানে এই ঘটনায় কোনো রহস্য লুকিয়ে আছে। আর এই রহস্যের সমাধান আপনাকেই করতে হবে সত্যপ্রকাশ বাবু, কারণ আমরা সবাই জানি যে এই রহস্যের সমাধান একমাত্র আপনিই করতে পারবেন। ঠিক আছে, আমি এই কেসটা নিচ্ছি। আমরা একটু স্বস্তি তো পেলাম। এমন ভৌতিক ঘটনা শুরু হয়েছে যে আমরা শান্তিতে নিঃশ্বাসও নিতে পারছি না। আচ্ছা, এবার আমরা আসি সত্যপ্রকাশ বাবু, আপনি এই ব্যাপারে একটু ভাবুন। আমার মন বলছে এইভাবে নাগরা জুতো চলার পেছনে কোনো কারণ নিশ্চয়ই লুকিয়ে আছে, কিন্তু কারণটা ঠিক কি? আর এটার খোঁজ পেতে গেলে আজ রাতেই আমাকে কলোনিতে একটু ঘুরে দেখতে হবে। কে আপনি, আর কি চাইছেন? সাহায্য। সাহায্য? কেমন সাহায্য? সাহায্যই যদি চাই তাহলে সামনে না এসে এরকম ভূতের মতন ঘুরছেন কেন? সব বলবো তোমায়, তার আগে আমায় এটা বলো যে আমার আসল রূপ দেখে তুমি ভয় পাবে না তো, আর আমায় সাহায্য করবে তো? আমি সত্যপ্রকাশ কোনো কিছুতেই ভয় পাই না। আপনি আপনার আসল রূপে আমার সামনে আসতেই পারেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, কোনো অন্যায় কাজে কিন্তু সাহায্য পাবেন না আপনি। না না, আমি আপনাকে কোনো অন্যায় কাজ করতে বলবো না। ঠিক আছে, আসুন আমার সামনে, আমিও দেখতে চাই আপনি আসলে কে। ঠিক আছে, তাহলে দেখুন আমি আসলে কে। আপনি আপনার নামটা বলুন। আমি সূর্যগড়ের সেনাপতি রাম সিং। সেনাপতি রাম সিং, বলুন আপনাকে আমি কিভাবে সাহায্য করব? বলছি, তার আগে আমি আমার কিছু ঘটনা আপনাকে বলতে চাই সত্যপ্রকাশ বাবু। হ্যাঁ, বলুন না আপনি। শত্রু দেশের সাথে যুদ্ধ করতে আমি ধূপগড়ের পাহাড়ে গিয়েছিলাম। কি ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল, চারিদিকে শুধু রক্ত আর রক্ত। তারপর কি হলো রাম সিং? হঠাৎ করে একজন সৈন্য আমাকে পেছন থেকে তলোয়ার দিয়ে আঘাত করে। আমি ঘোড়ার ওপর থেকে মাটিতে এসে পড়ি। তারপর শত্রু দেশের বাকি সৈন্যরা এসে আমাকে মেরে ফেলে। নিজের দেশের জন্য আমি শহীদ হয়ে যাই। কিন্তু এই ঘটনার সঙ্গে আপনাকে সাহায্য করবার সম্পর্কটা কি? না না, ওই ব্যাপারে নয়। আসলে আমার কাছে কিছু জমানো টাকা রয়েছে, আর এখন আমি চাই ওই টাকা আমার গ্রামে গিয়ে আমার বৃদ্ধ মাকে দিয়ে আসুন। কিন্তু সেজন্য আমি কেন? অন্য কেউ তো এই কাজটা করতে পারতো। এই চেষ্টা আমি করেছি, কিন্তু আমার এক ভালো বন্ধুকে কিছু টাকা দিয়ে আমি বলেছিলাম আমার বৃদ্ধ মাকে দিয়ে আসতে, কিন্তু ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করে। ও এই টাকা আমার বৃদ্ধ মাকে দিয়ে আসেনি। আমি ঠিক বুঝলাম না, আপনি অন্যের উপর ভরসাটা করছেনই বা কেন? আপনি নিজেই তো এই কাজটা করতে পারতেন। না, করতে পারবো না সত্যপ্রকাশ বাবু, কারণ কোনো মাধ্যম ছাড়া আমি আমার এই জমানো টাকা আমার বৃদ্ধ মায়ের কাছে পৌঁছতে পারবো না। এই জন্য আমি একজন সৎ, ভালো এবং সাহসী লোককে খুঁজছিলাম যে আমার জমানো টাকা আমার বৃদ্ধ মায়ের কাছে পৌঁছে দেবে, আর এই কাজটা হওয়ার পরেই আমার আত্মা শান্তি পাবে। ঠিক আছে, সেটাই হবে যেটা আপনি চান,
এবার আপনি আমায় বলুন তো আপনার মায়ের নাম কি? আগে পার্বতী দেবী। আর আপনার গ্রামের নাম? আমার গ্রামের নাম হচ্ছে রামগড়। রামগড় গ্রামে আপনার মা কোথায় থাকেন? রামগড় গ্রামে একটা বড় নদী আছে, ওই নদীর পাড়েই একটা মাটির বাড়িতে আমার মা থাকেন। এবার এই নিন আমার জমানো টাকা। এই হলো সেই রামগড়ের নদী। তার মানে এই নদীর কিনারেই রাম সিং এর মায়ের মাটির কুটির। পার্বতী দেবী, আপনি কি বাড়িতে আছেন? পার্বতী দেবী। নমস্কার পার্বতী দেবী, আমার নাম সত্যপ্রকাশ। আমায় আপনার ছেলে রাম সিং পাঠিয়েছে। এসো এসো সত্যপ্রকাশ, এসো ভেতরে এসো। এবার বলো কেন তুমি এসেছো? আপনার ছেলে রাম সিং আমার হাত দিয়ে কিছু টাকা পয়সা পাঠিয়েছেন। এই বয়সে আমি এইসব টাকা পয়সা নিয়ে কি করব সত্যপ্রকাশ? আচ্ছা, আমি তো আমার ছেলেকে দেখতে পাচ্ছি না, ও কোথায়? বাবা রাম, কোথায় তুই? বাবা রাম, তুই কোথায়? কোথায় তুই? আপনি দয়া করে উত্তেজিত হবেন না। এরকম উত্তেজনা হলে আপনার শরীর খারাপ হবে, আর এরকমটা হলে আপনার ছেলে রাম সিং খুব কষ্ট পাবেন। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ সত্যপ্রকাশ। আমি আর এরকম ভাবে উত্তেজিত হব না। তুমি গিয়ে রাম সিংকে বলো যে ওর পাঠানো টাকা আমি নিয়েছি, আর ওকে বলো কাজ শেষ করে যেন আমার কাছে তাড়াতাড়ি ফিরে আসে। হ্যাঁ হ্যাঁ, আমি বলে দেব পার্বতী দেবী। তাহলে এখন আমি আসি, অনুমতি দিন, আমার অনেক কাজ আছে। ঠিক আছে, সাবধানে যেও কিন্তু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সত্যপ্রকাশ বাবু, অনেক অনেক ধন্যবাদ। যেখানেই থাকুন আপনি ভালো থাকুন রাম সিং। আপনিও ভালো থাকুন, আপনিও ভালো থাকবেন।